আগের দিন জলদাপাড়ার গাছবাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে চলে এসেছিলাম গরুমারা ন্যাশনাল পার্কের কাছে মূর্তি নদীর ধারের এক রিসর্টে। লাঞ্চের পর বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারি করতে। আর সবশেষে ট্রাইবাল ডান্স দেখে সন্ধ্যায় ফিরে এসেছিলাম রিসর্টে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 2রা জুন, এখন বাজে সকাল 6:30। আমরা এখন মূর্তি নদীর ধারে যে আমাদের রিসর্টটা আছে ওখানে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম থেকে জাস্ট একটু দেরি করে উঠেছি, মেঘলা বলে সুন্দর লাগছে দেখতে। চলো, এই রিসর্টটার বাগানগুলো কিন্তু খুব সুন্দর, মানে বাগানগুলো দেখার মতো। গতকাল রাত্রেও প্রচুর হাতির উপদ্রব হয়েছে, মানে এখানে এখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অ্যানাউন্স করছে হাতির ভয়ে লোকে রাত্রেবেলা বাইরে বেরোচ্ছে না। আর বেরোয়নি রাতে রেস্ট নিয়ে। দিনের বেলায় ওই হাতির উপদ্রবটা অত নেই, ওরা রাত্রেই বেসিক্যালি আসে। তো এখন একটু যাই নদীর ধারে, ভালো লাগছে। গেস্ট হাউসের এক্স্যাক্ট উল্টো দিকে এই আই লাভ মূর্তি এই সিম্বলটা দেওয়া আছে, একদম নদীর ধারেই গেস্ট হাউসটা। সকালবেলার পরিবেশ খুবই মনোরম, পাখির ডাক, পাখি পিন্ড অফ সাইলেন্স, খুবই সুন্দর, ভালো লাগছে। এইসব জায়গায় এসে 2-4 দিন চুপচাপ বসো বন্ধু বান্ধবের সাথে, এনজয় করো। জলটা বেড়েছে মনে হচ্ছে কালকের থেকে। এত জল তো ছিল না গো, এইসব নদীতে এত জল থাকে না। কিন্তু এই পুরো রাস্তাটা এদিকটা থেকে আর এইদিকে রাস্তাটা পুরোটা গেছে গিয়ে ওখানে ন্যাশনাল হাইওয়েতে উঠেছে। এইটা হচ্ছে মূর্তি নদীর ধারের যত হোটেল ক্যাম্প সব ওইগুলো এখানেই আছে। এইখানে লাইন দিয়ে আছে, মানে ওদিক থেকে স্টার্ট হয়েছে, ওদিকে নাম দিয়েছে মূর্তি, বাট ওইদিকে মূর্তি নদীর দেখা নেই, মূর্তি নদীটা এদিক দিয়ে বেরিয়ে গেছে। তো এইভাবে চলছে। এইদিকের হোটেলগুলো ওদিকেও, সামনে এদিকে যদি আরও এগিয়ে যাওয়া যায় আরও ভালো ভালো হোটেলও আছে, বেশ দামি দামি হোটেল। ওইখান থেকে এই নদীটার আর কি দেখা যায় আর কি, এটার অ্যাক্সেসটা থাকে, ভালো লাগে দেখতে। একটা নদীর সামনে থাকলে বেশ মজা লাগে। আদারওয়াইজ এখান থেকে লাটাগুড়িটা একটু দূরে, 14 কিলোমিটার 15 কিলোমিটার দূরে। তো জঙ্গল সাফারি করতে গেলে একটুখানি দূরেই হয়ে যায়। তো কেউ যদি নিরিবিলিতে এসে টাইম কাটাতে চায়, এখানটা খুব সুন্দর জায়গা সেই অনুযায়ী। তা আমরা আজকে এখানটাতে চেক আউট করে যাব, করে গিয়ে আমরা জঙ্গলের ধারে একটা রিসর্ট নিয়েছি, একটা দিন থাকবো ওখানে। এই ভাইয়ের দোকান থেকে চা নিলাম, বিস্কুট খেলাম, আর এই কুকুরগুলোকে খাওয়ালাম। চাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, মানে বেশ এলাচ ফেলাচ লবঙ্গ টবঙ্গ দিয়ে ভালো লাগছে বেশ সকালবেলা। আমরা এখন চেক আউট করে যাচ্ছি এই মূর্তি নদীর এই কটেজটা থেকে। আমাদের গাড়ি চলে এসছে। লাটাগুড়ির পথে আছি, সামনে মহাকাল বাবার একটা মন্দির আছে জঙ্গলের মধ্যে, গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা। এটা NH কত দাদা? 31। NH 31। এখানে সামনে ডান হাতে মহাকাল বাবার মন্দির আছে, ওটা আমি আগেও এসেছি, কিন্তু সুন্দর জঙ্গলের মধ্যে মন্দিরটা, দেখার মতো জায়গা। এদিক থেকে এলাম আর লাটাগুড়ি এদিকে, আর এই হচ্ছে মহাকাল বাবার মন্দির। অ্যাকচুয়ালি এখানে হাতিকে মহাকাল বাবা বলে এবং তার পুজো করে। সুন্দর না জায়গাটা? এটা বোধহয় আমার এখানে 3rd টাইম না অর্পিতা? এখানে শিব ঠাকুর থেকে শুরু করে সব আছে, আর সামনে দুটো মহাকাল বাবার মূর্তি আছে। অর্পিতা ভালো লাগছে, যেরকম দেখে গেছিলাম একদম সেম আছে না? শুধু এখন জঙ্গল একটু বেশি বলে রাস্তা দিয়ে যাওয়ার সময় আইডেন্টিফাই করতে পারিনি কাল। হ্যাঁ, আজকে ভালো লাগছে, খুব ভালো সুন্দর কিন্তু জায়গাটা একদম সেম যেরকম দেখে গেছিলাম। আমার যেন মনে হচ্ছে এই দিকটাতে একটুখানি ওঠা যেত বা কিছু। ওই তো রাস্তা আছে তো এখান দিয়ে, এই যে রাস্তাটা। মন্দির দর্শন হয়ে গেল, এবার যাই আমরা আমাদের নতুন রিসর্টে গিয়ে ওখানে গিয়ে
জিনিসপত্র রেখে আমরা এবার লাল ঝামেলা বস্তির দিকে যাব। বিশুকে পিক আপ করতে হবে তার মাঝে। বিশু আমার 15 বছরের পুরনো বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। ওপরে বোর্ডে ডেস্টিনেশনসগুলোর ডিস্টেন্স দেওয়া আছে। এখান থেকে গ্যাংটক 139, শিলিগুড়ি 66, মালবাজার 15। আমরা সামনে চালসা পাবো, তাই তো বিশু? চালসা হয়ে ডান দিকে যাবো। তার রাস্তার দুপাশে চা বাগান, এই গাছগুলো কি সুন্দর লাগছে রাস্তা। আমরা যেখানে যাচ্ছি ওটার নাম লাল ঝামেলা বস্তি। ওখানটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া আর ভুটানের বর্ডার। ওখানে একটা নদী আছে, জল ঢাকা নদী, কি নদী বিশু? ডায়না নদী। হ্যাঁ, ডায়না নদী, ঠিক। ডায়না নদীর উপর একটা ব্রিজ আছে খুব সুন্দর। ওইখানটাতে আমরা আগের বার যখন গেছিলাম তখন তো একদমই বাড়িঘর ছিল না, সেটেলমেন্ট। এখন নাকি হয়েছে। জায়গাটা যেতে একটা চা বাগানের মধ্যে দিয়ে যেতে হয়। চা বাগানটা মানে দিগন্ত বিস্তৃত আর কি, পুরোটা দেখা যায়। খুব ভালো লেগেছিল আগের বার, সেই জন্যই যাচ্ছি এবার। তো ওইটা একটি মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে। আগের বার দেখেছিলাম তো খুব ভালো লেগেছিল, সেই জন্য আরেকবার রিভিজিট করতে চাইছি। তো দেখি এবার গিয়ে মানে যতটা আমার মনে এক্সাইটমেন্ট সেটা ফুলফিল হয় কিনা, সেটা একটা দেখার ব্যাপার। কেননা প্রথমবারে যেটা ভালো লাগে পরে হয়তো সবসময় অত ভালো লাগে না। এবার গিয়ে দেখি। আর 2 কিলোমিটারের মধ্যে নাগারকাটা পৌঁছাবো। নাগারকাটা থেকে আরো 25-30 কিলোমিটার লাল ঝামেলা, সময় লাগে আর আধ ঘন্টা। প্রায় 1 বছর ধরে সানাকে আখের রস খাওয়াচ্ছি আমরা স্পিতি ট্রিপ থেকে। এবার আলটিমেটলি নাগরাকাটাতে আমরা আখের রস খাওয়াবো সানাকে। তুমি আগে চলো, ওই পারে আছে, দেখে শুনে পার হতে হবে। তোমরা যে বললে আখের রস খাবে, আবার এদিকে কি ভগবান, কেমন রে সানা? ভালো করে বল। কি দেয় না? ওটা দুর্গাপুরেই দেয় শুধু, আর কোথাও দেয় না। দেয় সানা, ফুচকাটা যে এটাই বেশি ভালো লাগছে। দুটোই ভালো না? যা পাবি সবই ভালো। ফুচকা খেলাম আর আখের রস খেলাম, দুটোই ভালো খেলাম। এবার আগাই। এই হচ্ছে লাল ঝামেলা বস্তির যাওয়ার রাস্তা। NH 31C থেকে বাঁ দিকে নিয়ে নেবো আমরা। রাস্তাটা খারাপ আছে কিছু একটু। এই রাস্তাটা পরিবর্তন হয় নাই। ডান দিকে গেলে লাল ঝামেলা বস্তি। এখানে খুব সুন্দর একটা চা বাগান, ধরণীপুর টি এস্টেট না? এই যে স্টার্ট হয়ে গেল। চা বাগানটা দেখো অনামিকা, ব্যাকড্রপে পাহাড় দেখো। ওয়াও, দুরন্ত সুন্দর। পুরোটা সোজা রাস্তা, দুপাশে চা বাগান। ওই দেখো পাহাড় দেখো ব্যাকড্রপে, খুব সুন্দর এই চা বাগানটা। যাবো এই নাক বরাবর। এইদিকে, এদিকে আর এদিকে পাহাড় আছে ব্যাকড্রপে, ভুটানের পাহাড়। সোজা গিয়ে আমরা ডায়না নদীর ধারে গিয়ে পড়বো। ওপারটাই, নদীর ওপারটাই হচ্ছে ভুটান। 2016 সালে লাস্ট এসছিলাম, তখন দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল। সৌন্দর্য কিন্তু কিছু কম লাগছে না এবারও একই রকম সুন্দর লাগছে। মানে কি বলবো, পুরোটাকে না আমি কথায় একদম প্রকাশ করতে পারছি না। এই জায়গাটা অফবিট জায়গা, খুব বেশি লোকে আসে না এদিকে, তো এখানটাতে আসা যেতেই পারে। এটা খুব সুন্দর একটা মানে ডে ট্রিপ, মানে খুব একটা যে থাকার কিছু আছে অ্যারেঞ্জমেন্ট এরকম কিছু না। গাড়ি করে আসতে হবে, একটুখানি হাফবেলা একটু ঘুরতে হবে, ঘুরে চলে যেতে হবে। শীতকাল হলে হয়তো পিকনিক করা যেতে পারে। তো এখন তো বর্ষাকাল, গরমকাল, রোদ আছে। তো এখন জাস্ট আমরা কিছুক্ষণ টাইম কাটিয়ে চলে যাব। কিছু এই টি এস্টেটটার নাম কি? ধরণীপুর টি এস্টেট। আগের বার আরো সুন্দর ছিল না? না, ওটা বললাম তো কেন, ওই যে শেড ট্রি গুলো আছে না, ওগুলো শুকনো শুকনো ছিল, পাতা ঝরে গেছিল। এখন তুমি ঘন দেখছো, যে কারণে ওই ব্যাপারটা দেখো, কন্ট্রাস্টটা হচ্ছে না। তখন না মানে অদ্ভুত সুন্দর লাগছিল, ঘন। আসলে আমরা শীতকাল, আমরা মার্চ মাসে এসেছিলাম, মার্চে এসেছিলাম আমরা। এখন তো সব ওই ঝরে যায়। হ্যাঁ, এখন তো বর্ষাকাল। চলো নাকি এগোই? অর্পিতা ছবি তুলবে? তুলে নাও, তারপরে আমরা এগোই। ওই দেখো অর্পিতা, দূরে পাহাড় দেখো কি সুন্দর লাগছে অনামিকা, কি বিউটিফুল লাগছে রে এখান থেকে। না, সামনে দেখ,
দারুণ সুন্দর। ঝামেলা বস্তি অলমোস্ট চলে এসেছি। দূর থেকে এক ঝলক চোখে পড়লো প্রচুর পরিবর্তন। ভুটানের পার্টটা তো পুরো কনস্ট্রাকশনে ভরে গেছে গো বিশু। হ্যাঁ পুরো ফাঁকা ছিল, নদীটা পুরো দেখা যেত গো। তাহলে ব্রিজটা ছিল আর কিছু ছিল না। এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে হ্যাঁ ওটা ভুটান, ওই সব পাহাড় নদীর ওপরটাই ভুটান। লাল ঝামেলা বস্তি চলে এসেছি, কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি কেন বলি, এইদিকে যে দেখা যায় ব্রিজটা, এই ব্রিজটা এরকম ছিল না। এই ব্রিজটা ওই ওয়্যার দিয়ে, সেই যে সাসপেনশন ব্রিজগুলো হয় না, যেমন আমাদের দ্বিতীয় হুগলি সেতু, সেরকম ছিল, আর খুব সিনিক বিউটি ছিল ওটা। এখন ব্রিজটা এরকম হয়েছে, প্রবাবলি এর লোড ক্যাপাসিটি বাড়িয়েছে। এখানে ভুটানের এই পার্টটায় প্রচুর ডেভেলপমেন্ট, এর স্ট্রাকচারের কনস্ট্রাকশন হচ্ছে, এখানে মনে হচ্ছে কোনো ফ্যাক্টরি হবে। আগে কিন্তু এগুলো ছিল না। পুরো ব্যাপারটাতে আগে একটা ভার্জিন বিউটি ছিল, সেটা কিন্তু এখন লস্ট হয়ে গেছে। ওই দিকটাতে যাই। হ্যাঁ লাল দাগ এখানে মানে ভুটানের এরিয়া, ওখান থেকেই মনে হচ্ছে। হ্যাঁ লাল মার্ক করা হতে পারে। এই যে পাথরটায় লাল মার্ক, কি লেখা আছে, বোল্ডার নাম্বার 33/1। জানি না এটা কোনো ইন্টারন্যাশনাল বর্ডারের মার্ক কি না। আর এই হচ্ছে ভুটান থেকে ডায়না নদী আসছে, সামনে ব্রিজটা, পুরোটা ঘিরে পাহাড়। আর ওই দিকে, এখান থেকে শুরু করে ওই দিকে ভুটানের পার্টটাতে শুধু ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন হচ্ছে। আগে কিন্তু এগুলো দেখিনি। আর এইখানে পাহাড়ের ওপর মেঘ হয়েছে, প্রবাবলি বিকেলবেলার দিকে বৃষ্টি হবে। তবে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আবার ভালো লাগছে। আগেরবার যে একদম ব্যাপারটা তো পুরো র নেচার ছিল, সেটা এবার নেই। ওই যে ভুটানের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ওইখানে ওদের একটা চেক পোস্ট আছে। মিনিট 10-15 কাটিয়ে বড্ড রোদ। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে আমরা রিসর্টের দিকে ফিরবো। তারপরে আমাদের বিকেলের জঙ্গল সাফারি আছে না, মেদলা যাও, মেদলা, ওটা ভালো লাগবে। বলছি নাকি পরের দিকে আমরা মোষের গাড়ি চড়বো, গন্ডার। কোন দিকে? এদিক দিয়ে এসেছিলাম। এখন বাজে দুপুর 2টো। আমরা চালসায় একটা হোটেলে এসেছি, NH এর ধারে। এই হোটেলটার নাম হচ্ছে আরুষি হোটেল। এখানে চালসা থানা আছে সামনে, এই যে চালসা পুলিশ ক্যাম্প, তার এক্স্যাক্ট উল্টো দিকে। হোটেলটার ভেতরে বসার জায়গাটা তো বেশ ভালো। ভেতরে ঢুকে দেখি, খাবার মেনু যা দেখলাম, ভেজ থালি 180 টাকা করে। মনে হচ্ছে ঠিকই হবে, ভালোই কাস্টমার আছে। বসার জায়গাটা বেশ সুন্দর, দেখা পেছন দিকটা খুব সুন্দর। এদের একটা গার্ডেন মতো করা আছে, আর পেছনটাতে পাহাড় আছে। এখানটা মেঘলা বা রাত্রিবেলা হেভি লাগবে কিন্তু এই জায়গাটা। সুন্দর না অ্যারেঞ্জমেন্টটা? এই দেখো, এটা কিন্তু লাইন হোটেল বেসিক্যালি, কিন্তু বেশ ভালো। এই পেছনে পাহাড়। চলো এবার খেতে যাই, খিদে পেয়ে গেছে। মেনু কি কি করলে অর্ডার? মেনু হচ্ছে 3টে ভেজ থালি, কিছু ভেজ থালি, 2টো ডিমের অমলেট, কিছুটা ডিম অমলেট, আচ্ছা, আর আমাদের 2টো হচ্ছে ফিশ থালি, কাতলা। আচ্ছা, আমাদের খাবার চলে এসছে। তো বেসিক ভেজ থালি, মানে থালিটা হচ্ছে সবাইকার সেম, যেটা ভেজ থালি। করলা আছে, করলা ভাজা, আলু ভাজা, পাঁপড়, এখানে একটা মনে হচ্ছে কিছু সবজি আছে, পনির টনির কিছু সবজি, আলু আর পনিরের সবজি, এখানে ডাল। আর নেওয়া হয়েছে, 2জন নিয়েছে ডিম ভাজা, আমি আর সানা নিয়েছি হচ্ছে মাছ। কাতলা মাছের পিসটা একবার দেখাই, সাংঘাতিক মাছ না মাংস বোঝা যাচ্ছে না। হ্যাঁ সেই কেমন কেমন খেতে? ও আচ্ছা, এখানে ডাল খেয়েছো, ভালো ডাল, ভালো। সানা কি ফিডব্যাক? ভালো ভালো। মাছটা, হ্যাঁ সেই মাছটাকে রেখে রীতিমতো ভয় লাগছে।
চলো খাওয়া যাক। বলো কেমন খেলে? খুব ভালো খেয়েছি, খাবার টেস্টি ছিল। মাছ? শুধু মাছের পিসটার সাথে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে, কিন্তু মাছটা টেস্টি ছিল। মাছ ভালো ছিল সানা? Play by USB drive. ভালো বলছে সবাই, সব মিলিয়ে। মাছটা সত্যি টেস্টি ছিল। আমরা কজন খেলাম? 3 আর 2 5 জন, 5 জনে 750 টাকা বিল হয়েছে। ঠিকই আছে। আমাদের মেদলার ওয়াচ টাওয়ারের যে ট্রিপটা ওটা শুরু হয়ে গেছে। সানা দেবী বসে আছেন। সানা এটুকু ঘোর, কেমন লাগছে? ক্লান্ত? ভালো, সবসময় ভালো। একবার যদি গন্ডার না দেখা তো তোর মা মাথা খারাপ করে দেবে সবার, বুঝতে পেরেছিস? গন্ডার পাবে, ওই যে বলে দিয়েছে, নাহলে ওরে ধরবে না। 100% গন্ডার পাবে বলে দিয়েছে, নাহলে পয়সা ফেরত। আমরা এবার মোষের গাড়ি করে যাব। এই 5 নম্বর গাড়িটা আমাদের। বিশু চলো, মোষের গাড়ি করে। সানারে বিশু আসছে, বিশু আসছে, দাঁড়িয়ে আছে বিশু। এইরকম গাড়িগুলো। আচ্ছা, ওই কটেজগুলো কাদের? ওগুলো বুকিং হয়? এটা কিন্তু অদ্ভুত না? অনলাইন বুকিং কি নাম দিতে, এটা কি খুঁজতে হবে? নাম গরুমারা ইকো ভিলেজ কালীপুর, এটা পাবেন আপনি WBFDC দিয়ে। ফরেস্ট কালীপুর ইকো ভিলেজ কালীপুর। হ্যাঁ, রুম রেন্ট আছে 2250 টাকা। আচ্ছা, বোর্ডিং চার্জ আপনার হচ্ছে পার হেড 550 টাকা, ওর মধ্যে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট থাকে। বাহ। 2250 টাকার মধ্যে 2+1 থাকতে পারবেন। 2+1। এই বাস টাওয়ারটা আপনাদের একটা টাইম ফ্রি থাকবে। আচ্ছা, ওই ওয়েবসাইট দিয়ে আপনি যে কোনো ফরেস্ট কর্পোরেশন যে বাংলোগুলো আছে টোটালটা বুকিং করতে পারবেন। এটা আগে গভর্নমেন্টের আন্ডারে ছিল আমাদের, এটা এখন কর্পোরেশন আন্ডারে গিয়ে গিয়েছে বলে ওই ওয়েবসাইট দিয়ে বুকিং হচ্ছে। আচ্ছা। অনলাইন আগে কি স্পটেও হতো? এখন আর স্পটে হতো, আপনি লাটাগুড়ি এনআইসি অফিস থেকেও করতে পারেন। এখন কি স্পটে হয়? এখন শুধু অনলাইনই হয়। অনলাইন এখন আমি অনলাইনে এটাকে লক্ষ্য করি না, আসলে চিনি না, কালীপুর বলে আমি তো জানি না, না নামগুলো আমি বলছি কোন লোকেশনে নিয়ে চলে যাবে। কালীপুরই তো। সামনে একটা ময়ূর আছে, সামনে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, ওর উপর থেকে কপাল ভালো থাকলে আমরা দেখতে পাবো। কি বুঝু? হাতির গু? আরে না, একটা লেগেছে। চলো উঠে পড়ি। কি কি ডুমুর ফল মাটিতে পড়ে আছে? না, কি ওটা? এটা বলে আমাদের এখানকার ভাষাগুলো কয়শাল। কয়শাল? কি খায় ওটা? না না, সিঁড়িটা অর্পিতা একটু খাড়া আছে, ধরে উঠবে। এই যে নদী দেখা যাচ্ছে এখান থেকে। দেখো এই যে মাথা। অর্পিতা তোমার হাইট বেশি, মাথায় লাগবে। আরেকটা ফ্লোর নাকি বেশি? ওই যে সলপিট না? কোন দিকটা যাবো বিশু? দাঁড়াবো এরম জায়গায়, দাঁড়াবো। দেখার চান্স কোন দিকে? আর ওই সাইড, তাহলে এরকম জায়গায় দাঁড়ায়। হ্যাঁ, রৌদ্র করতেছে। এইদিকে সল্ট পিট আছে, এই নদীটা এই এত দূর চললো, ভিজিবিলিটি মোটামুটি এতটা। এটা মূর্তি, জল ঢাকা। কোনটা মূর্তি? এই সামনেটা মূর্তি। জলটা কোনটা? ওই মাঝখানটা, মাঝখানে যে চড়া চড়া দেখা যাচ্ছে, তারপরে যায় না। আচ্ছা, আরেকটা বেরোচ্ছে আস্তে আস্তে। গন্ডার, 4টে গন্ডার দেখলাম খুব ভালোভাবে, আর 2টো ডিয়ার দেখেছি, একটা স্পটেড, একটা চিতল। স্পটেড আর একটা হচ্ছে সাম্বার, কিন্তু ওটা দূরে অনেকটা। তো ভিডিও করেছি, তখন কথা বলিনি। তো নাইস এক্সপিরিয়েন্স। অনামিকা চলো আমাদের রাজ শকটে যাই। 5 নম্বর গাড়ি আমাদের। প্রথমবার মোষের গাড়ি চড়ার অভিজ্ঞতা, সাথে গন্ডারের দেখা পাওয়া, তার ওপর ফেরার সময় দেখা মিলল এক সাম্বার ডিয়ারের। সেও থমকে কিছুক্ষণ দেখে নিল আমাদের।
বাজে রাত্রি 10টা। আমরা এখন ময়ূর বলে একটা রিসর্ট আছে লাটাগুড়িতে, নেওড়া মোড়ে, ওইখানে আছি। রিসর্টটার এন্ট্রান্সটা এরকম সুন্দর আছে, এই মুহূর্তে কোনো গেস্ট নেই। তো আজকে আমাদের থাকার কথা ছিল সান সিটি বলে রিসর্টটাতে, যেটা সকালবেলা বলেছিলাম। আমরা অ্যাডভান্সও করে এসেছিলাম কালকে রাতে 2000 টাকা, কিন্তু গিয়ে দেখলাম যে আমাদের লাগেজটা এখনও বাইরে পড়ে রয়েছে। মানে ধরুন সকালবেলা লাগেজ দিয়ে এসেছি, তাও গিয়ে দেখলাম লাগেজ বাইরে পড়ে। জিজ্ঞাসা করলাম, বললো স্যার আপনারা যে ঘরটা বুক করেছিলেন সেই ঘরটার পাশে অনেক ব্যাচেলার ছেলেপুলে ওরা এসে গেছে, পার্টি করছে, তো ওখানটা আপনার সিকিউরিটিটা একটু কম লাগছে, আপনি মেয়েদের নিয়ে থাকবেন, তো আপনার ওখানটাতে ঘরটা ঠিক হবে না। বলে আমাকে বললো আপনি অন্য একটা ঘর আছে দেখুন। তা আমি কালকে 3500 টাকা করে ঘর, একটা ঘরে 4 জন থাকবো বলে সেই হিসাবে কথা হয়েছিল। আজকে আমাকে ঘর দেখাচ্ছে এক একটা ঘর 3500 টাকা করে, 2টো ঘর নিতে হবে 4 জন থাকতে গেলে, মানে 7000 টাকা। তা আমি বললাম যে এটা তো আমার বাজেটটা খুব এক্সিড করে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আপনারা অ্যাডভান্স নিয়ে আমাকে এরকম বিপদে ফেললেন। আপনারা তো আমাকে একটা কলও করতে পারতেন, কলও করেননি, এখন রাত হয়ে গেছে। তো আমি এই বলে ওখান থেকে আমার অ্যাডভান্সের টাকাটা ফেরত নিয়ে চেক আউট, মানে বেরিয়ে চলে এলাম। এসে এই একটু খুঁজতে খুঁজতে এই নেওড়া মোড়েই আমি এই ময়ূর বলে রিসর্টটা পেয়ে গেলাম। এখানে একটা 4 বেডের রুম ছিল, নন এসি রুম, 2500 টাকায় আমাদের দিল। এখন খাবার অর্ডার করেছি, কালকে বেরিয়ে যাবো, অতএব বেশি আর মাথা খারাপ করলাম না, টায়ার্ডও হয়ে গেছিলাম। তো এই হচ্ছে ঘটনা। এখন ওখানে ডিনারটা রেডি হয়নি, রেডি হচ্ছে, আমরা গিয়ে খাবো। এবারকার ট্রিপটা আমি আজকে এখানেই শেষ করছি। নেক্সট ট্রিপে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।